অনেক দিন আগের কথা। কালীগঞ্জ নামের একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে মায়া নামের এক মেয়ে তার বাবা মায়ের সাথে থাকতো। মায়া দেখতে ভীষণ সুন্দরী ও ভালো মনের মেয়ে ছিল, ঠিক তেমনি বাবা মায়ের চোখের মণি। মায়া যখন যা বলতো তার বাবা হাসি মুখে সবকিছুই মেনে নিত, কারণ মায়ার বাবা একটা ভালো বড় চাকরি করত। একদিন সকালে মায়ার মা মায়ার ঘরে যায় আর তাকে ডেকে বলে, মায়া, সকাল হয়েছে সেই কখন, কিন্তু এখনো তোর ঘুম ভাঙলো না? কোথায় আমার হাতে হাতে ঘরের কাজগুলো করে দিবি, তা না এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এবার ঘুম থেকে উঠে পড় মা, সকাল 9টা বাজে। মায়ের কথা শুনে মায়া বিছানায় শুয়ে ঘুম চোখে বলে, ওহ মা, তুমি আমাকে আর ডেকো না, আমি আর একটু ঘুমাতে চাই। আমার ঘুম ভেঙে গেলে আমি তোমার কাছে যাব, তারপর তুমি যা বলবে আমি তাই করব। এবার আমাকে ঘুমাতে দাও। এই কথা বলে মায়া আবারও ঘুমিয়ে পড়ে। তখন মায়ার কথা শুনে তার মা রোজিনা বলে, শোনো আমার মেয়ের কথা, আজ বাদে কাল মেয়েকে বিয়ে দিতে হবে। সে এখন এইসব কথা বলছে। ঠিক আছে, আমার ঘরে না হয় 9টা 10টা পর্যন্ত ঘুমালি, কিন্তু শ্বশুর বাড়িতে তুই কি করবি শুনি? মায়ের কথা শুনে মায়া ঘুম থেকে উঠে পড়ে। তারপর সে কলেজে যাবে বলে তাড়াহুড়া করতে থাকে আর তার মাকে বলে, ওহ মা, তোমার জন্য আমি আর ঘুমাতে পারলাম না। এখন যাও, আমার জন্য জলদি কিছু নাস্তা বানিয়ে দাও, আমি রেডি হয়ে আসছি, নইলে কলেজে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে মায়া দৌড়ে কলেজের জন্য রেডি হতে চলে যায়। তখন মেয়ের কাণ্ড দেখে তার মা বলে, ভাই রে, এতক্ষণ আমি ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম, আর এখন বলছে তার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। মেয়ে আমার কি করতে চায় আমি কিছুই বুঝতে পারি না। তারপর রোজিনা মায়ার ঘর থেকে চলে যায় মেয়ের জন্য নাস্তা বানাতে। একটু পর মায়া টেবিলে আসে আর তাড়াতাড়ি নাস্তা করতে থাকে। নাস্তা খাওয়া শেষ করে মায়া কলেজে চলে যায়। অন্যদিকে মায়ার বাবা রফিক গরম গরম চায়ের সাথে সকালে তাজা খবরের কাগজ পড়ছিল। তখন মায়ার মা রোজিনা বলে, শোনো মায়ার বাবা, আমাদের মেয়ের মতিগতি আমার ভালো লাগছে না। সে কখন কি করে আর কি করতে চায় আমি কিছুই বুঝতে পারি না। আর কয়েকদিন বাদে মায়ার কলেজের পড়ালেখাও শেষ হয়ে যাবে, তাই বলছি একটা ভালো ছেলে দেখে মায়ার বিয়ে দিয়ে দাও। রোজিনার মুখে মেয়ের বিয়ের কথা শুনে মায়ার বাবা রফিক খবরের কাগজ রেখে বলে, কি বলছো মায়ার মা? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার মেয়ের বয়সী বা আর কত হয়েছে যে তুমি ওকে বিয়ে দিতে চাইছো? রফিকের কথা শুনে মায়ার মা রোজিনা হেসে বলে, তুমি কোথায় বাস করো বলো তো? আমাদের মেয়ের বয়স এখন 23 বছর হতে চললো। মেয়েকে এখন বিয়ে দিতে না পারলে পরে কেউ বিয়ে করতে চাইবে না, আর রইল পড়ে সমাজের মানুষের কথা। মেয়ের বয়সের কথা শুনে রফিক আশ্চর্য হয়ে বলে, এইসব তুমি কি বলছো মায়ার মা? আমার মেয়ের বয়স 23 বছর হয়ে গেল, কিন্তু আমার এখন মনে হয় আমার মেয়ে সেই ছোট্ট নিয়েই আছে। তুমি কিছু ভুল বলছো না তো? মায়ার বাবার কথা শুনে রোজিনা তখন বলে, আমি কিছুই ভুল বলছি না। তাই আর দেরি না করে ভালো কোনো ছেলের সন্তান করো, যেন মেয়ের বিয়ের পরও আমাদের মেয়ে সুখে শান্তিতে থাকতে পারে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি খোঁজ খবর করে কোনো ভালো ছেলের সন্তান পাই কিনা। তারপর মায়ার বাবা মেয়ের বিয়ের জন্য কিছু একটা ভাবতে থাকে। তখনই রফিকের পুরানো ছোটবেলার বন্ধুর কথা মনে পড়ে, যে কিনা এত বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসে এবং তার একটা ভালো সুন্দর ছেলেও ছিল, যার নাম রায়হান। তাই রফিক ঠিক করে তার বন্ধুর কাছে যাবে। আর কিছুক্ষণ পর মায়া কলেজ থেকে বাড়ি চলে আসে আর বাবাকে কিছু ভাবতে দেখে মায়া বলে, বাবা, তুমি এখানে বসে কি ভাবছো? আজকে অফিসে যাওনি? তোমার কি শরীর খারাপ লাগছে? আমার মাই বা কোথায় গেল?
তখন মেয়ের কথা শুনে রফিক হেসে বলে, মায়া, আমার কিছুই হয়নি, তুমি এত ব্যস্ত হও না। তোমার মা ঘরের কাজ করছে হয়তো, আর আমি অন্য কিছু ভাবছিলাম। বাবার কথা শুনে মায়া হাসতে থাকে। সেই সাথে মায়ার মাও ড্রয়িং রুমে চলে আসে। তারপর মায়ার বাবা তার ছোট্টবেলার গল্প বলতে থাকে, সেই সাথে তার বন্ধুর কথাও বলে। তখন বাবার গল্প শুনে মায়া হেসে বলে, বাবা, তুমি সত্যি খুবই মজার মানুষ। আমাদের পরিবারটা তোমার জন্যই সবসময় আনন্দে থাকে। এই কথা বলে মায়া তার রুমে চলে যায়। তাদের ছোট্ট পরিবারের সুখ খুব সাধারণ হাসি, ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ স্নেহ। তারপর রফিক মায়ার মাকে তার ছোট্টবেলার বন্ধুর ছেলের কথা বলে। সেই সময় মায়ার মা বলে, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। তাই তুমি আর দেরি না করে তোমার বন্ধুর বাড়িতে যাও আর মেয়ের বিয়ের কথা বলো। রোজিনার কথা শুনে রফিক এসে বলে, ঠিক আছে, তাহলে আমি এখনই ওদের বাড়িতে যাই আর মায়ার বিয়ের কথা বলি গিয়ে। এই কথা বলে রফিক তার বন্ধুর বাড়িতে চলে যায়। তারপর রফিক তার বন্ধুকে ডেকে বলে, কামরুল, কামরুল, বাড়িতে আছিস? আমি রফিক, তোর ছোটবেলার বন্ধু। আমি শুনলাম তুই বিদেশ থেকে এসেছিস, তাই তোর সাথে দেখা করতে এলাম। এই কথা বলে রফিক দাঁড়িয়ে থাকে। ঠিক তার একটু পর রফিকের ছোটবেলার বন্ধু কামরুল আসে আর রফিককে দেখে হেসে বলে, বন্ধু রফিক, তুই কখন এসেছিস? কতদিন পর দেখা। তুই ভালো আছিস? ভাবি আর মায়া কেমন আছে? মায়া নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। কামরুলের কথা শুনে রফিক এসে বলে, আমরা সবাই ভালো আছি। মায়ের কথা বলতেই তোর কাছে এলাম। মায়া এখন কলেজে পড়ে, কয়দিন পর বিয়ে দিতে হবে শুনেছি। তোর ছেলে রায়হানও তো অনেক বড় হয়ে গেছে। এই কথা শুনে কামরুল হেসে বলে, ঠিক বলেছিস। আমি তো ভেবেছি এবার ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। কামরুলের কথা শুনে রফিক একটু চিন্তিত হয়। তখন সে তার মেয়ের কথা বলে, শোন কামরুল, আমার একটা কথা ছিল। আমি ভাবছি যদি তোর ছেলের সাথে আমার মায়ার বিয়ে হয় তাহলে কেমন হয়? রফিকের কথা শুনে কামরুল খুশি হয়ে যায় আর সে বলে, কি দারুণ প্রস্তাব রে ভাই। আমরা কালই তোর মেয়েকে দেখতে যাব আর বিয়ের দিন তারিখ ঠিক করে আসব। তারপর কামরুলের কথা শুনে রফিক অনেক খুশি হয়ে যায়। সেই সাথে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে রফিক বাড়িতে ফিরে যায় এবং রোজিনার সাথে সব ঘটনা খুলে বলে। মায়ের বাবার কথা শুনে রোজিনা অনেক খুশি হয়। পরের দিন সকালে মায়াকে দেখতে কামরুল ও তার ছেলে রায়হান এবং তার মা মায়াদের বাড়িতে আসে। তখন মায়াকে দেখে তারা তিনজন অনেক খুশি হয়। তাই বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। একদিন কামরুল তার বন্ধুকে ফোন দিয়ে বলে, বন্ধু আমার, তুই তো জানিস আমার ছেলে বিদেশ ফেরত আর সমাজের নাম ডাকও অনেক। তাই তুই তোর মেয়েকে অন্তত 10 ভরি সোনা দিয়ে সাজিয়ে দিবি। কামরুলের কথা শুনে রফিক এসে বলে, বন্ধু, তুই কোনো চিন্তা করিস না। আমার যা কিছু আছে সবই তো আমার মেয়ের জন্যই। তাই তুই যা আবদার করেছিস আমি সব পূরণ করব। তারপর রফিক কামরুলের কথাগুলো রোজিনাকে বলতে থাকে। তখন রোজিনা সব কথা শুনে বলে, ঠিক আছে, তাহলে তুমি কামরুল ভাইয়ের কথা মতো সবকিছু করে ফেলো। তাই আজই ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে এসো। তারপর রোজিনার কথা মতো রফিক ব্যাংক থেকে টাকা আনতে চলে যায় আর রফিক টাকা তুলে বাড়িতে আসতে থাকে। তখন এক দুর্ঘটনা ঘটে যায়। এক ডাকাত এসে রফিকের সব টাকা চুরি করে নিয়ে যায়। তাই রফিক শূন্য হাতে মন খারাপ করে বাড়ি চলে যায় আর সেই কথা বুঝে রোজিনাকে বলে। তখন সব বুঝে রোজিনা ও মায়া ভীষণভাবে ভেঙে পড়ে। কি করবে কিছুই ভেবে পায় না। তাই মায়া নিজের মনকে শান্ত করার জন্য প্রকৃতির দিকে যায় আর মায়া একটা গাছের নিচে দাঁড়িয়ে কান্নার স্বরে বলে, আমি কিছুই চাইলাম না, শুধু চেয়েছিলাম আমার বাবা মায়ের মুখে হাসি। আল্লাহ, আপনি কেন এমন করলেন?
এই কথা বলে মায়া আকাশের দিকে তাকায়। ঠিক তখনই আকাশে হালকা আলো ঝলকায়। এক গাছের নিচে দেখা যায় রঙিন আলো ঝলমল করছে। ঝলমল আলো দেখে মায়া বিস্ময়ে বলে, ওটা কি? গাছের পাতাগুলো এমন ঝলমল করছে। এই কথা বলে মায়া ধীরে ধীরে গাছের কাছে যায়। দেখা যায় এক বিশাল গাছ, যার ডালে ঝুলছে শত শত রঙিন লেহেঙ্গা। লেহেঙ্গার গাছ দেখে মায়া আশ্চর্য হয়ে যায় আর দূরে সরে যায়। তখন লেহেঙ্গার গাছ নরম কণ্ঠে বলে, মায়া, তুমি ভয় পেও না, আমি জাদুর লেহেঙ্গার গাছ। লেহেঙ্গার গাছের কথা শুনে মায়া চোখ বিস্ময়ে বড় করে বলে, আপনি কথাও বলতে পারেন? হ্যাঁ, আমি শুধু তাদের কাছে জাগি যাদের মন সৎ ও পবিত্র। তুমি দুঃখ পেয়েছো, তাই আমি এসেছি সাহায্য করতে। তারপর লেহেঙ্গার গাছের একটি শাখা থেকে ঝলমলে লাল লেহেঙ্গা নিচে নেমে আসে। তখন লেহেঙ্গার গাছ বলে, এই লেহেঙ্গা তোমার সৌভাগ্য। এটি পরলেই তোমার জীবনে দুঃখ ও আলো ফিরে আসবে। লেহেঙ্গার গাছের উপহার দেখে মায়া অশ্রুসিক্ত চোখে বলে, ধন্যবাদ জাদুর লেহেঙ্গার গাছ, আমি কখনোই আপনার এই উপকারের কথা ভুলবো না। তারপর মায়ার জাদুর লাল লেহেঙ্গা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায় এবং তার মা বাবাকে সব কথা খুলে বলে। পরের দিন মায়ার বিয়ের জন্য জাদুর লেহেঙ্গা পরে, সেই সাথে অনেক গহনাও পরে, যার গুণে মায়াকে পরীর মতো দেখায়। সবাই মুগ্ধ হয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে। তারপর মায়া ও রায়হানের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর মায়া শ্বশুর বাড়িতে অনেক সুখে শান্তিতে থাকে। অন্যদিকে মেয়ের সুখ দেখে রফিক ও রোজিনাও অনেক খুশি হয়। সেই সাথে তারাও হাসি খুশি দিন কাটাতে থাকে। অনেক দিন আগের কথা। বিক্রমপুর নামে একটা ছোট্ট সুন্দর শহর ছিল। সেই শহরে এক বিশাল বড় বাড়িতে রাইসা নামের এক মেয়ে তার মামার বাড়িতে বাস করত। রাইসার জন্মের কয়েক বছর পর তার বাবা মা এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে রাইসা তার মামা মামির সাথে মামার বাড়িতেই থেকে যায় আর সেখানেই বড় হয়ে ওঠে রাইসা। রাইসার এক মামাতো বোন ছিল, তার নাম সানজানা। সানজানা রাইসাকে সহ্যই করতে পারত না। কিছু হতে না হতেই রাইসাকে বকাবকি করত। একদিন রাইসাদের বাড়িতে এক ডেলিভারি বয় একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে আসে। তখন সেই লেহেঙ্গাটা রাইসা রিসিভ করে। সেই লেহেঙ্গাটা দেখতে ভীষণ সুন্দর ছিল, তাই রাইসা ভাবে হয়তো তার মামা তার জন্য লেহেঙ্গাটা অর্ডার করেছে। তাই রাইসা লেহেঙ্গাটা দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, বাহ, এই লেহেঙ্গাটা কত সুন্দর দেখতে, নিশ্চয়ই মামা আমার বার্থডের জন্য অর্ডার করেছে। আমি এখনই এই লেহেঙ্গাটা পরে মামার কাছে যাব আর মামা আমাকে দেখে অনেক খুশি হবে। এই কথা বলে রাইসা লেহেঙ্গা নিয়ে ঘরে যাচ্ছিল, কিন্তু রাইসার আর ঘরে যেতে পারল না, কারণ হঠাৎই রাইসার সামনে সানজানা চলে আসে। আর রাইসার হাতে লেহেঙ্গাটা দেখে সানজানা ভীষণ রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস? জানিস না আমার কোনো জিনিসে তোর হাত দেওয়া নিষেধ? তাহলে কেন তুই আমার এই নতুন সুন্দর লেহেঙ্গাটায় হাত দিয়েছিস? সানজানার কথা শুনে রাইসা মন খারাপ করে বলে, সানজানা, এই লেহেঙ্গাটা মামা আমার জন্য অর্ডার করেছে। মামা আমাকে বলেছিল আমার জন্মদিনে আমার জন্য মামা সুন্দর একটা লেহেঙ্গা অর্ডার করবে, তাই এটা আমারই। এই কথা বলে রাইসা লেহেঙ্গাটার উপর আবারও হাত দেয়, কিন্তু সানজানা রাইসার আর কোনো কথাই শুনল না, বরং সানজানা রাইসাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর রেগে গিয়ে বলে, তুই আমার মুখে মুখে কথা বলছিস? আমি যখন একবার বলেছি এই লেহেঙ্গাটা আমার, তো এটা আমারই। তারপর সানজানার কথা শুনে রাইসা কান্না করতে করতে তার মামার কাছে চলে যায়। তখন রাইসার কান্না দেখে তার মামা জিজ্ঞাসা করে, কি হয়েছে রাইসা মা, তোর চোখে পানি কেন? আর তুই কান্না করছিস কেন? আমাকে বল, তোর বাবা মায়ের কথা মনে পড়ছে?
তখন মামার কথা শুনে রাইসা কান্না করতে করতে বলে, মামা এই লেহেঙ্গাটা সানজানা আমাকে পরতেই দিল না। ও আমার কাছ থেকে লেহেঙ্গাটা ছিনিয়ে নিয়েছে, সেই সাথে আমাকে ধাক্কা মেরে ফেলেও দিয়েছে। এই কথা বলে রাইসা মন খারাপ করে থাকে। তখন রাইসাকে দেখে তার মামা বলে, রাইসা মা, তুমি মন খারাপ করো না। সানজানা তো তোমার থেকে বয়সে ছোট, তাই কি বলতে কি বলেছে তা নিয়ে তুমি মন খারাপ করো না। তারপর মামার কথা শুনে রাইসা বলে, আচ্ছা মামা, আমি সানজানাকে আর কিচ্ছু বলবো না। আর হ্যাঁ, তুমি আমার জন্মদিনের আগে আমার জন্য একটা নতুন লেহেঙ্গা এনে দেবে। এই কথা বলে রাইসা নিজের ঘরে চলে যায়। কিন্তু ঘরে গিয়েও রাইসা সানজানার কথাগুলোই মনে করতে থাকে। তাই রাইসা ঘর থেকে বাইরে চলে যায় আর হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে চলে যায় এবং সেখানে বসে কান্না করতে থাকে। তখন হঠাৎই রাইসা নদীর মধ্যে এক ঝলমলে লেহেঙ্গা দেখতে পায়। সেই লেহেঙ্গাটা ছিল সোনার লেহেঙ্গা। তখন রাইসা সেই লেহেঙ্গার কাছে যায় আর বলে, আরে বাহ, এই লেহেঙ্গা তো একদম আমার মাপের তৈরি। আমি একটা সুন্দর লেহেঙ্গা পরতে চেয়েছিলাম, আর সেই কথা মনে হয় আল্লাহ শুনেছে, তাই তিনি আমার জন্য এই লেহেঙ্গা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে রাইসা খুশি মনে সোনার লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায়। তারপর রাইসা ঘরে গিয়ে সেই সোনার লেহেঙ্গাটা পরে নেয়। তারপর রাইসা নিজেকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, বাহ, এই লেহেঙ্গাটা পরে আমাকে তো চেনাই যাচ্ছে না। আমার লেহেঙ্গা পরার ইচ্ছা পূরণ হয়ে গেল। আমি এখন রাজকুমারীর মতো হয়ে গেছি। যাই, আমার এই লেহেঙ্গাটা সানজানাকে দেখিয়ে আসি। এই কথা বলে রাইসা সোনার জাদুর লেহেঙ্গা পরে সানজানার কাছে যায় আর সানজানাকে বলে, সানজানা দেখ, তোর লেহেঙ্গা থেকে আমার লেহেঙ্গাটা কত সুন্দর, আর এই লেহেঙ্গা থেকে সোনা ঝরে ঝরে পড়ছে, যা তোর লেহেঙ্গাই নেই। এবার বলতো আমাকে কেমন লাগছে। এই কথা বলে রাইসা আনন্দে হাসতে থাকে। তার একটু পর রাইসার মামা ঘরে ঢোকে আর সানজানাকে দেখে বলে, সানজানা মা, রাইসা কোথায়? আমি ওকে কোথাও দেখতে পেলাম না। তুমি কি রাইসাকে দেখেছো? রাইসা কি কোথাও গেছে? তুমি বলতে পারবে? মামার কথা শুনে রাইসা বলে, মামা, সানজানা আমি এখানে তোমাদের সামনে। তোমরা আমাকে দেখতে পারছো না? বাবা, রাইসা তো সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, আর তো ঘরে আসেনি। আমিও তো রাইসাকে কোথাও দেখিনি। সানজানার কথা শুনে তার বাবা চিন্তিত হয়ে বলে, সানজানা মা, রাইসা যখন বাড়িতে আসেনি তাহলে মেয়েটা কোথায় গেল? একা একা আমি মেয়েটাকে কোথায় খুঁজবো? তারপর সানজানা ও তার বাবা রাইসার জন্য চিন্তা করতে থাকে। তখন তাদের চিন্তিত দেখে রাইসা মন খারাপ করে বলে, সানজানা মামা, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে কথা বলছি, কিন্তু তোমরা কেউ আমাকে দেখতে পারছো না কেন? এই কথা বলে রাইসা কান্না করতে থাকে। তার একটু পর রাইসাকে অদৃশ্য কোনো শক্তি টানতে থাকে আর তাকে অদৃশ্য করে দেয়। এইভাবে তাদের আশপাশের বাড়ির দুই মেয়েও অদৃশ্য হয়ে যায়। তখন তাদের বাড়ির এক বৃদ্ধ মহিলা সানজানার কাছে যায় আর বলে, সানজানা, তোমাদের বাড়িতে কি আমার নাতনি এসেছে? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাদের রাইসা কোথায়? ওর সাথে কে আছে? এই কথা বলে বৃদ্ধা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন বৃদ্ধার কথা শুনে সানজানা বলে, দাদি, আপনার নাতনি আমাদের বাড়িতে আসেনি, আর রইল রাইসার কথা। দাদি, রাইসাকেও আমরা খুঁজে পাচ্ছি না। রাইসা কোথায় গেছে সেটাও জানি না। সানজানার কথা শুনে বৃদ্ধা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সানজানা, তুমি এইসব কি কথা বলছো? রাইসা আমার নাতনি, ও তাহলে কোথায় গেল? আর আমাদের গ্রামে এইসব কি ঘটনা ঘটছে? বৃদ্ধার কথা শুনে সানজানা মন খারাপ করে বলে, দাদি, আপনি ঠিক কথাই বলেছেন। আর ওদের আমরা কি করেই বা খুঁজবো? ওদের কি আমরা কোথাও খুঁজে পাবো না?
এই কথা বলে সানজানা কান্না করে দেয়। তারপর বেথা মন খারাপ করে নাতনির কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে সানজানা ও তার বাবা রাইসাকে খুঁজতে থাকে, কিন্তু তারা রাইসাকে কোথাও খুঁজে পায় না। তাই তারা দিন শেষে শূন্য হাতে বাড়িতে ফিরে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। আর একদিন সানজানা স্কুলের জন্য তৈরি হয়ে স্কুলে চলে যায়। তখন রাস্তায় সেই সোনার লেহেঙ্গা আবার প্রকট হয়। তা দেখে সানজানা অবাক হয়ে যায় আর বলে, বাহ, এত সুন্দর লেহেঙ্গা, তবুও এই রাস্তায় পড়ে আছে। কিন্তু এই লেহেঙ্গা এখানে পড়ে আছে কেন? আমি কি এই লেহেঙ্গাটা পরে দেখব? এই কথা বলে সানজানা লেহেঙ্গার কাছে যায়, কিন্তু সেই লেহেঙ্গা না পরে দাঁড়িয়ে থাকে আর বলে, না, আমি এই লেহেঙ্গা পরবো না। আমার মনে হয় এই লেহেঙ্গা মায়াবী, এর জন্যই রাইসাকে খুঁজে পাচ্ছি না। আমি এই লেহেঙ্গা পরবো না। এই কথা বলে সানজানা চলে যাচ্ছিল, কিন্তু সেই মায়াবী লেহেঙ্গা সানজানাকে অদৃশ্য করে। তাই সানজানা সেই লেহেঙ্গা পরে ফেলে। তারপর সানজানা খুশি হয়ে নিজেকে দেখতে থাকে, কিন্তু একটু পর সানজানাও অদৃশ্য হয়ে যায় আর সে একটা গুহার কাছে চলে যায়। তখন সানজানা রাইসা ও অন্য দুই মেয়েকে দেখতে পায়। তখন সানজানা রাইসাকে বলে, রাইসা, তুই এখানে কি করে এসেছিস? আর গ্রামের মধ্যে অনেক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তোমরা এখান থেকে বাড়ি ফিরে গেলে না কেন? তোমাদের জন্য সবাই কত চিন্তা করছে। তখন সানজানার কথা শুনে রাইসা সেই লেহেঙ্গার সব কথা খুলে বলে। তখন রাইসার কথা শুনে সানজানা বলে, রাইসা, তুই চিন্তা করিস না, আমি দেখছি এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাই কিনা। এই কথা বলে সানজানা আশপাশের রাস্তায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু খুঁজে পায় না। তার একটু পর এক ডাইনি হাসতে হাসতে আসে আর বলে, তোদের এত বড় সাহস, তোরা আমার গুহা থেকে চলে যাবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তোরা আমার কাছ থেকে চলে যাবি। এই কথা বলে ডাইনি হাসতে থাকে। তখন রাইসা সাহস করে বলে, দুষ্ট ডাইনি, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। আমরা তোকে তোর পাপের শাস্তি দিয়েই ছাড়বো। রাইসার কথা শুনে ডাইনি হেসে বলে, বোকা মানব, আমার কাছে যতদিন এই জাদুকরি লেহেঙ্গা থাকবে ততদিন তোরা আমার কিছুই করতে পারবি না। আর আমি তোদের মতো সুন্দরী মেয়েদের রক্ত খেয়ে নিজেকে সুন্দর করে রাখবো। হা 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 হা। এই কথা বলে ডাইনি হাসতে থাকে। অন্যদিকে রাইসা ডাইনির বেঁচে থাকার রহস্য জেনে যায়। তাই রাইসা ডাইনিকে আচমকা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জাদু করে লেহেঙ্গা নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। সেই সাথে ডাইনির শরীরেও আগুন লেগে যায় এবং লেহেঙ্গার সাথে সাথে ডাইনিও মারা যায়। ডাইনি মারা যাওয়ার সাথে সাথে এক রানী পরী প্রকট হয় আর ডাইনি পুরো গ্রামের কথা বলতে থাকে আর রাইসাকে ধন্যবাদ জানায়। সেই সাথে উপহার স্বরূপ রাইসাকে একটা সুন্দর রূপার লেহেঙ্গা প্রকট করে দেয় এবং রাইসা ও তাদের সবাইকে বাড়িতে পৌঁছে দেয়। তারপর রাইসা সেই রূপার লেহেঙ্গা পরে সানজানা ও তার মামার সাথে হাসি আনন্দে দিন কাটাতে থাকে।